মেয়েরা চাকরি করে, তবে সেটা নিজের যোগ্যতা দেখিয়ে নয়, বরং অন্য কিছু দেখিয়ে। মানে কি বলতে চান আপনি? বলার মতো তেমন কিছু নেই, কারণ তোমাদের মতো মেয়েরা প্রত্যেকটা চাকরির জায়গায় উপস্থিত হয় নিজেদের দেহ দেখায়, কাজ হাসিল করার জন্য। এটা নতুন কোনো কথা নয়। ঈশানের কথার বিপরীতে নবনী মাথাটা নিচু করে বসে আছে। কিছু বলার মতো ভাষা খুঁজে পাচ্ছে না সে। ঈশানের কথায় নিজের কাছে নিজেকে আজ বড্ড ছোট মনে হচ্ছে তার। একটা মানুষ কি করে এমন কুরুচিপূর্ণ বক্তব্য রাখতে পারে? প্রশ্নটা ঘুরছে তার মাথায়। নবনীকে নিশ্চুপ দেখে ঈশান একটু বাঁকা হাসি দিয়ে বলল, তোমার মতো একটা মেয়ে এত বড় পোস্টের জন্য কিভাবে সিলেক্ট হয়? নিজের যোগ্যতা এসেছো নাকি কোম্পানির কাউকে হাত করে? অবশ্য যেই মেয়ে ইট মেরে মানুষের গাড়ি ভাঙতে পারে, তার দ্বারা তো সবই সম্ভব। ঈশানের কথাটা নবনী আর সহ্য করতে পারল না। ঈশান এবার সরাসরি তাকে উদ্দেশ্য করে কথাটা বলেছে। কথাটা শোনার সাথে সাথে নবনী চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। শুনুন, আপনার এই চাকরি আমার লাগবে না। সামান্য ভদ্রতাটুকু নেই যার মধ্যে, তার কোম্পানিতে কাজ করার প্রশ্নই ওঠে না। সামনে থাকা মেয়েটার কথা শুনে ঈশান একটা ভ্রু তুলে বলল, যদি না করতে চাও তাহলে কেউ তোমাকে ফোর্স করবে না। ইউ ক্যান লিভ। ঈশানের তাচ্ছিল্যকর কথাটা শুনে দাঁতে দাঁত চেপে কড়া চোখে নবনী ঈশানের দিকে তাকালো। ইচ্ছে করছে সামনে থাকা পানির গ্লাসটা লোকটার মাথায় ভাঙে। নবনীর আগে গজগজ করতে করতে নিচের ফাইলটা হাতে নিয়ে চলে যেতেই ঈশান ফিসফিস করে বলল, যাওয়ার আগে 3 লক্ষ টাকা ম্যানেজারের কাছে দিতে ভুলো না, আদারওয়াইজ কন্ট্রাক্ট অনুযায়ী আমরা পরবর্তী পদক্ষেপ নিব। নবনী ঈশানের দিকে বিস্ময় নিয়ে তাকালো। 3 লক্ষ টাকা? মানে কি 3 লক্ষ টাকা সে কেন দিতে যাবে? নবনীর মাথা ঘুরছে ঈশানের কথা শুনে। নবনীর বিস্ময় মুখ দেখে ঈশান নিজের ঠোঁট বাঁকিয়ে নবনীর উদ্দেশ্যে বলল, এত অবাক হচ্ছ কেন? কন্ট্রাক্ট পেপারে সাইন করার আগে পড়ে দেখোনি? ঈশানের কথায় নবনীর মাথায় আকাশ ভেঙে পড়ল। সত্যি সে পুরো কন্ট্রাক্ট পেপারটা পড়েনি, না পড়েই সাইন করেছে। নবনী একটা ঢোক গিলে বলল, আমি কেন এত টাকা দিতে যাব? কথাটা বলতে বলতেই রাগে অগ্নিমূর্তি ধারণ করলো সে। ঈশান কোনো কথা না বলে ড্রয়ার থেকে কন্ট্রাক্ট পেপার বের করে নবনীর সামনে দিয়ে বলল, টেক দিস অ্যান্ড গেট লস্ট। কথাটা বেশ কড়া গলায় বলল ঈশান। নবনী তীক্ষ্ণ চোখে তাকালো। মুখের ভাষা কি লোকটার! রাগে নবনীর গা জ্বালা করছে। কন্ট্রাক্ট পেপার হাতে নিয়ে সে ভালো করে দেখল। শেষের দিকে যে লেখা ছিল 6 মাসের আগে নিজের ইচ্ছে চাকরি থেকে চলে যেতে চাইলে 3 লক্ষ টাকা ফাইন দিতে হবে। নবনী নিচের লেখাটা পড়ে বেশ অবাক হলো। এ কেমন অদ্ভুত নিয়ম! নবনীর চোখ বড় বড় করে ঈশানের দিকে তাকালো। তারপর খেপে গিয়ে বলল, তার মানে কি 6 মাস আমাকে আপনার মতন লোকের সাথে এক অফিসে কাজ করতে হবে? নিজের ইচ্ছে মতন রুলস বানালেই হলো নাকি মিস্টার? এমন কথা অন্য কেউ বললে হয়তো এতক্ষণে ঈশানের অন্য রূপ দেখতে সে, কিন্তু এই মুহূর্তে ঠান্ডা মাথায় তাকে সবটা করতে হবে। মাথা গরম করলে এই মেয়েকে শায়েস্তা করা যাবে না। ঈশান দাঁতে দাঁত চেপে বলল। জাস্ট শাট আপ। ঈশানের কণ্ঠস্বর শুনে বেশ বোঝা যাচ্ছে রাগ যেন তার আকাশ ছুঁয়েছে। নবনী সেই রাগের তোয়াক্কা না করে বলল, আমার না ভুল হয়েছে, ইটটা আপনার গাড়িতে না ছুড়ে আপনার মাথায় ছুড়লে ভালো হতো। হসপিটালে কপাল ধরে বসে থাকতেন, তখন বুঝতেন মজা। কথাটা বলেই হন হনিয়ে নবনী কেবিন থেকে বেরিয়ে এলো, ফাইলটা টেবিলের উপর ছুঁড়ে ফেলে দিয়ে। ঈশানকে কিছু বলার সুযোগ পর্যন্ত দিল না নবনী। রাগে ঈশান হাত মুষ্টিবদ্ধ করলো। এমন অসভ্য মেয়ে সে এর আগে দেখেনি। তার অফিসে এসে তাকে শাসিয়ে গেল। হাউ ডেয়ার শি! এইবার সে বুঝবে আরফিন ঈশানের সাথে তর্ক করার ফল কি হতে পারে। কথাটা আপন মনে বলল ঈশান। নবনী বিরক্তি নিয়ে কেবিন থেকে বের হলো। চাকরিটা তার দরকার, ছোট ভাইয়াটা অসুস্থ, ওর ট্রিটমেন্ট করাতে হবে। কিন্তু এই বদ লোকের সাথে কে কাজ করবে? রাগে কখন যে সে লোকটার মাথা ফাটিয়ে দেয়, পরে তো আর এক বিপদ। এখন আবার বলে কিনা 3 লাখ টাকা জরিমানা দিতে হবে। এই লোকটার সাথে যবে থেকে দেখা হয়েছে একটা না একটা বিপদে তাকে পড়তেই হচ্ছে। সেদিন স্কুটিটা বাইরে রেখে সুপার শপে গিয়েছিল। সেখান থেকে বের হতে না হতেই একটা গাড়ি তার স্কুটিটাকে উড়িয়ে দিয়ে গেল। একে তো এত স্পিডে চালাচ্ছিল গাড়িটা, থামিয়ে একবার সরি পর্যন্ত বলল না।
রাগে মাথায় নবনীয় একটা ইটের টুকরো নিয়ে ছুঁড়ে মারতেই নিখুঁত নিশানা। বদলোকের গাড়ির কাঁচ খণ্ড খণ্ড। হঠাৎ কাঁচ ভাঙার আওয়াজে ঈশানও গাড়ি থামায়। তারপর গাড়ি থেকে নামতেই দুইজনের তর্কাতর্কিতে চারিপাশে মানুষ জড়ো হয়। কেউই কারো দোষ স্বীকার করবে না। সে এক বিচ্ছিরি অবস্থা। তীব্র বিরক্তি নিয়ে নবনী তার হাতের কন্ট্রাক্ট পেপারের দিকে তাকিয়ে আছে। লোকটা কি তাকে শায়েস্তা করবে বলে এমনটা করেছে? রাগে কন্ট্রাক্ট পেপার এক হাতে কুঁচকে ফেলল নবনী। তুমি কি সেই মেয়ে যে নতুন জয়েন করেছো? হঠাৎ কারোর মেয়েলি কণ্ঠস্বরে নবনীর হুঁশ ফিরল। সে হাতের কুঁচকে ফেলা কাগজটা পিছনে লুকিয়ে ফেলে সৌজন্যের জন্য তাকিয়ে হাসল। মেয়েটি নবনীকে পা থেকে মাথা পর্যন্ত দেখে নবনীকে উদ্দেশ্য করে বলল, এ কি, এত বড় ফ্যাশন কোম্পানিতে কাজ করবে অথচ এমন ফ্যাকাশে রঙের ড্রেস পরে এসেছো? নেক্সট টাইম ব্রাইট কালার পরে আসবে, বুঝলে? নবনী চোয়াল শক্ত করে মেয়েটির দিকে এক তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে তাকালো। এমনি নবনীর মাথাটা গরম হয়ে আছে। এই মহিলা কি তার হাতে খুন হতে চায়? নবনীর আগে গজগজ করছে। নবনীর সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটি নবনীর ডাকটা বুঝতে পেরে বলল, তুমি এমন বিরক্ত নিয়ে তাকাচ্ছ কেন? এটা একটা ফ্যাশন কোম্পানি, এখানে যারা কাজ করবে তাদের সবাইকে ফ্যাশনেবল থাকতে হবে, বুঝলে? মেয়েটি কথাটা শেষ করতেই হেলতে তুলতে চলে গেল সে। আসলে নবনী রেগে আছে, যে কোনো কিছু করে দিতে পারে। এই ভয়ে মেয়েটি আর কিছু বলল না। নবনী এক হাতে ভ্রু ডলতে ডলতে বলল, কোথায় এসে পড়লাম? এরা কি সবাই পাগল? কথাটা বলেই দীর্ঘশ্বাস ফেলল সে। পাশ থেকেই তার কানের কাছে একজন বলল, মাথা ব্যথা, চা লাগবে নাকি কফি? হঠাৎ এমন কারোর উপস্থিতির জন্য নবনী একদম প্রস্তুত ছিল না। আতঙ্কে সে ছিটকে দুকদম সরে গিয়ে বড় বড় চোখ করে তাকালো। আতঙ্কিত গলায় বলল, আরে কে আপনি? তুমি আমাকে চেনো না? তার মানে নিশ্চয়ই তুমি নতুন। আমার নাম তেঁতুল। তেঁতুল বানানে চন্দ্রবিন্দু থাকলেও আমার নামের বানানে কিন্তু চন্দ্রবিন্দু নেই। কি বললাম বুঝতে পেরেছো নিশ্চয়? নবনী বিস্ময় নিয়ে বলল, হ্যাঁ, বুঝলেই ভালো। আমাকে তুমি তেঁতুল মামা বলে ডাকবে, সবাই এই নামেই ডাকে। এ কি, তুমি এত ঘামছো কেন? তোমার তো দরকার কোল্ড কফি। চলো, তেঁতুল মামার হাতের জাদু দেখবে। কথাটা বলেই তেঁতুল মামা নিচের কফে হাত বুলিয়ে দিলেন। কোল্ড কফি হাতে নবনী চেয়ারে বসে থাকতেই অফিসের ম্যানেজার উপস্থিত হলেন। তারপর হন্তদন্ত হয়ে বললেন, তুমি নাকি বলেছো তুমি এই জব করবে না? নবনী আন বনে হ্যাঁ সূচক মাথা নাড়ল। তারপর কফির স্ট্র মুখে নিল। ম্যানেজার সাহেব নিজের হাতের কাগজপত্র দেখে বলল, তাহলে কন্ট্রাক্ট ভঙ্গের কারণে তোমাকে 3 লাখ টাকা জরিমানা দিতে হবে। যদি না দেই তখন কি হবে? পাশ থেকে তেঁতুল মামা নবনীকে শান্ত হতে ইশারা করলেন। ম্যানেজার তার হাতের ফাইল বন্ধ করে বলল, তাহলে পুলিশকে ডাকা ছাড়া আর কোনো উপায় দেখছি না। নবনীর আগে গজগজ করতে করতে বলল, ঠিক আছে, তাই করুন। এই লোকটাকে খুন করে জেলে যায়। কি বদের বদ! চেহারা দেখে কেউ বুঝবে যে এই লোকের পেটে পেটে এত শয়তানি? এমন বদলোক আমি আমার জীবনে দেখিনি। বদের হাড্ডি একটা। রাগে গড়গড় করে সবটা বলে ম্যানেজারের দিকে তাকাতেই নবনীর চোখ কপালে উঠে গেল। ম্যানেজারের সঙ্গে ওই বদ লোকটাও দাঁড়িয়ে আছে। ঈশানের চোখ মুখ রক্তিম, হাত মুষ্টিবদ্ধ। যে কেউ দেখলেই বুঝতে পারবে সে কতটা রেগে আছে। এবার কি হবে নবনী? এই লোকটা তো সব শুনে ফেলেছে। এইবার এইখানে কাজ করলেও বিপদ, না করলে তো মহা বিপদ। কোথায় পালাবি তুই নবনী? নবনীকে উদ্দেশ্য করে ঈশান বলল, কি বললে তুমি? না মানে, ইচ্ছে করছে তোমার এমন অবস্থা করি যা নিজে দেখে নিজেই পাগল হয়ে যাবে। যা শুরু করেছেন তাতে আমি পাগল হতে আর বাকি নেই। নবনীর কথা শেষ হতেই ঈশান দাঁতে দাঁত চেপে ম্যানেজারকে উদ্দেশ্য করে চিৎকার করে বলতে লাগলো, এই মেয়ে যদি চাকরি না করে তবে কঠিন ব্যবস্থা নেবে। আর চাকরি নিজের ইচ্ছাতে ছেড়ে দিলে জরিমানা দিতে হবে। সেটা ভালো করে বুঝিয়ে দিবে। জি স্যার। কথাটা শেষ করে ঈশান রাগে গজগজ করতে করতে চলে যায়। নবনীর ইচ্ছে থাকলেও এই চাকরিটা সে ছাড়তে পারবে না। কারণ হলো এতগুলো টাকা ফাইন দেওয়া তার পক্ষে সম্ভব না। তাছাড়া নবনী ভালোই বুঝতে পারছে এই বদ লোকটা তাকে ছাড়বে না। তাই নিজের ইচ্ছে না থাকার পরেও এই কাজটা তাকে করতেই হবে। নবনী আর কোনো কথা বলল না। চেয়ারটা টেনে নিজের কাজ শুরু করে দিল। ম্যানেজার কিছুক্ষণ নবনীর কাজ পর্যবেক্ষণ করে চলে যায়। ম্যানেজার চলে যেতে তেঁতুল মামা এসে নবনীর হাতে 1 কাপ কফি দিতে দিতে বলল, নবনী শোনো,
স্যার কিন্তু খুব জেদি, ওনার সাথে বাজে ব্যবহার করো না, উনি কিন্তু। তেঁতুল মামাকে থামিয়ে দিয়ে নবনী বলল, জানি আমি ওনার মতো বদলোককে এত কিছুর পরেও আমি চিনব না। কপাল আমার এইখানে এসে ফেসে গেছি। এখন আর কি করার, ইচ্ছে না থাকার পরেও কাজ করতে হবে। কাজ সব শেষ করে নবনী রাতের দিকে অফিস থেকে বেরিয়ে যায়। অফিস থেকে বেরিয়ে নবনী গাড়ি করে বাড়ি চলে আসে। বাড়ি আসতেই নবনী ভীষণ চমকে ওঠে। নবনীর ছোট ভাইটা আজ বেশি অসুস্থ হয়ে পড়েছে। নবনী দ্রুত ভাইয়ের কাছে ছুটে চলে আসে। ভাইয়ের কাছে আসতেই নবনীর মা কান্না ভেজা কণ্ঠে বলল, নবনী, এখন কি করব? আমার মাথায় আসছে না। নবনী তো কথা বলছে না। আমি কি আমার ছেলেকে বাঁচাতে? মা আর কিছু বলিও না, আমার ভাইয়ের কিচ্ছু হবে না। আমি বেঁচে আছি, আমি বেঁচে থাকতে আমার ভাইয়ের কিচ্ছু হতে দিব না। নবনী কথাটা শেষ করতেই নবনীকে নিয়ে রওনা দিল হাসপাতালের উদ্দেশ্যে। হাসপাতালে এসে নবনী নবীনকে ভর্তি করে দিল। নবীনের চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন, কিন্তু সেই টাকা এই অল্প সময়ের মধ্যে জোগাড় করা প্রায় অসম্ভব। কিন্তু নবনী এত সহজে হাল ছেড়ে দেওয়ার পাত্রী নয়। নবনী কোনো মতে রাতটা পার করলো, কিন্তু অপারেশনটা দ্রুত করাতে হবে, তা না হলে নবীনের কোনো একটা গুরুতর ক্ষতি হয়ে যাবে। নবীনের অসুস্থতা নবনীকে একটু একটু করে দুর্বল করে দিচ্ছে। নবনী জানে না এত টাকা কি করে ব্যবস্থা করবে, শুধু জানে তার ভাইকে বাঁচাতে হবে। ভোর হতেই নবনী হাসপাতাল থেকে বেরিয়ে সোজা ঈশানের বাড়ি চলে আসে। ঈশানের বাড়ি আসতেই নবনীকে দেখে ঈশানের মা বলল, মা, তোমায় তো আগে কখনোই দেখি নাই। কে তুমি? কাকে চাই? আসলে আন্টি, আমি স্যারের সাথে দেখা করতে এসেছি। আমি ওনার অফিসে চাকরি করি। নবনী ঈশানের মাকে সব কথা খুলে বলে। ঈশানের মা সব কথা শুনে ভীষণ আফসোস করে। নবনী কথাগুলো বলা শেষ করতেই হঠাৎ করে দেখতে পাই ঈশান নিচে আসছে। ঈশান নবনীকে দেখে বলে উঠল, আপনি এখানে কি চাই? এখানে আবার কি ফাটাতে এসেছেন? না স্যার, আসলে আমি একটা বিপদে পড়ে এসেছি। স্যার, আমার ভাইয়ের অবস্থা ভীষণ খারাপ। আমি আপনার থেকে ধার হিসেবে 20 লক্ষ টাকা নিতে চাই। আমি কাজ করে আপনার টাকা শোধ করে দিব, দয়া করে আমায় একটু সাহায্য। ঈশান নবনীকে থামিয়ে দিল। নবনীর চোখ থেকে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে। পরিবারের জন্য নিজের আত্মসম্মানকে আজ ভুলে গিয়ে নবনী এই বদ লোকটার কাছে সাহায্যের জন্য এসেছে। ঈশান অবাক হয় এত অহংকারী একটা জেদি মেয়ের এমন ভেঙে পড়া দেখে। ঈশান আর কিছু না বলে নিজের মায়ের দিকে তাকিয়ে 20 লক্ষ টাকার চেকটা নবনীকে সাইন করে দিয়ে বলল। নবনী চেকটা নিয়ে বাড়ি থেকে চলে যেতে নিতেই ঈশান বলল, দাঁড়াও, আমি ড্রাইভারকে বলে দিচ্ছি, ও তোমায় ড্রপ করে দিবে। ঈশানের কথায় নবনী বেশ অবাক হলো। এই মানুষটির মনে হৃদয়ও আছে? এত শক্ত মানুষটা তার কথায় এতগুলো টাকা দিয়ে দিল? সত্যি বিশ্বাস করতে পারছে না নবনী। নবনী গাড়ি নিয়ে হাসপাতালে এসে নবীনের অপারেশনের টাকা দিয়ে দিল। অপারেশন ঠিকঠাকই হয়েছে, নবীন সুস্থ। আজ নবীনকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। নবনী ভীষণ খুশি, তার ভাই এখন ঠিক আছে। কিন্তু এই খুশি বেশিক্ষণ স্থায়ী হলো না। নবনীর বাড়ির দরজায় কেউ একজন নক করলো। নবনী দরজা খুলে দেখলো ঈশানের মা বাবা এসেছে। নবনী বুঝতে পারল না হঠাৎ করে তারা এখানে কেন এসেছে। নবনী কিছু বলার আগেই ঈশানের মা নবনীকে উদ্দেশ্য করে বলল, বৌমা, এত সময় লাগে দরজা খুলে দিতে? আর আমার তো মেয়ে নাই। আমি আজ এখানে আমার মেয়েকে নিতে এসেছি। কোথায় তোমার মা বাবা, কোথায়? ঈশানের মা কথাটা বলতে বলতে রুমের মধ্যে চলে আসে। নবনী বের হয়ে অবাক, এসব কি হচ্ছে কিছুই সে বুঝতে পারছে না। ঈশানের মাকে দেখে নবনীর মা বেশ খুশি হলেন এবং ঈশান আর নবনীর বিয়ের দিন ফাইনাল করলেন। নবনী ঈশানের মাকে উদ্দেশ্য করে কিছু বলতে যাবে এমন সময় ঈশান নবনীকে উদ্দেশ্য করে বলল, নবনী, আমার কিছু কথা আছে, প্লিজ। নবনী ঈশানকে নিয়ে একটু আলাদা কথা বলার জন্য নিচের রুমে চলে আসে। ঈশান রুমের দরজাটা বন্ধ করে দিয়ে নবনীকে উদ্দেশ্য করে বলে, নবনী, মা তোমায় পছন্দ করে আর আমাদের বাড়ি নিয়ে যেতে চাই। আর সত্যি বলতে, তোমার সাথে দেখা হবার পর থেকে আমার মনটা জুড়ে শুধুই তোমার ভাবনা ছিল। তুমি জানো না আমি তোমায় কতটা ভালোবাসি। আর তুমি কেন, এইটা আমি নিজেও জানতাম না। তবে হঠাৎ করে বুঝতে পারলাম তোমায় ছাড়া আমি শূন্য। তাই সচিব দিন তুমি চাকরি ছেড়ে দিবে বলায় এই শর্ত দিয়ে তোমায় নিজের কাছে আটকে রেখেছি। প্লিজ আমায় ফিরিয়ে দিও না।
ঈশানের কথা শুনে নবনী কি করবে বুঝে উঠতে পারছে না। সত্যি বলতে ঈশানের প্রতি সে বেশ দুর্বল, কিন্তু এটা নবনী কখনো ঈশানকে বুঝতে দেয়নি। নবনী ঈশানের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, এই বদলোককে কি করে সারা জীবন ধরে সহ্য করব আমি? অতপর আর কি, ঈশান আর নবনীর বিয়ে হয়ে গেল। ভালো লাগা থেকে ভালোবাসার সৃষ্টি, এটা আমরা কম বেশি দেখেছি। তবে ঘৃণা থেকে যে ভালোবাসার সৃষ্টি হতে পারে সেটা নবনী আর ঈশানকে দেখে বোঝা যায়। ভালো থাকুক তাদের ভালোবাসার সম্পর্ক।